যেভাবে আমাকে শেষ মুহূর্তে হারানোর চেষ্টা হয়েছিল। আমি রাজ্য সভাপতি, আমাদের কর্মী সমর্থকরা বালুরঘাটে বাইরে ছিল, গণনা কেন্দ্রের বাইরে ছিল, তারা যথেষ্ট প্রতিরোধ করেছে, তার ফলে হয়তো সম্ভব হয়নি, কিন্তু সব জায়গায় তো এরকম ছিল না। আমি যত রাউন্ড অব্দি পিছিয়েছিলাম তত রাউন্ড অব্দি রেজাল্ট আপডেট হয়ে গেছে তাড়াতাড়ি, আপনার নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে দেখতে পারবেন, প্রমাণ এখনো পাওয়া যাবে। তারপরে যে পরের দুটো রাউন্ড আমি যখন কভার করে এগিয়ে গেলাম সেটা আপডেট হতে কয়েক ঘন্টা দেরি হয়েছিল, এবং তারপরে পুনর্গণনা পুরোটাই পুনর্গণনা করতে হবে এরকম ডিমান্ড, অদ্ভুত রকমের মামাবাড়ি আপনার। তারপরে টোকেনের মতো 10টি মেশিন, যেখানে আমি ডিসেন্ট দিয়েছি না, আমি এটা রাজি নই, তারপরেও ডিএম জোর করে 10টি মেশিন পুনর্গণনা করার ব্যবস্থা করেন। যথারীতি দেখা যায় যে 10টা মেশিনে ইভিএম এ যা আগের বার ভোট ছিল পরের বার তার তো কোনো পরিবর্তন হওয়ার জায়গা নেই। তো স্বাভাবিকভাবে তারপরে প্রশাসন বাধ্য হয় আমাকে সার্টিফিকেট দিতে। কিন্তু এই ধরনের আচরণ যদি রাজ্য সভাপতির কেন্দ্রে হতে পারে, তাহলে তো অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে প্রশাসন কি অবস্থায় ছিল সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে সহজে অনুমেয়। ভোট গণনা চলাকালীন আনঅথরাইজ পার্সনরা আমার গণনা কেন্দ্রে ঢুকে গেছে। বালুরঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, সিসিটিভি ফুটেজ খুঁজলেই পাওয়া যাবে, তিনি অথরাইজ পার্সন না, তার আই কার্ড ছিল না, সে গণনা চলাকালীন গণনা কেন্দ্রের ভিতরে ঢুকেছে। গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অথরাইজ না, তার আই কার্ড নেই, সে ঢুকেছে। সিসিটিভি চেক করার জন্য আমি চ্যালেঞ্জ করছি প্রশাসনকে, হয় তারা বলবে সিসিটিভি খারাপ হয়ে গেছে, অথবা সিসিটিভিতে দেখা যাবে দুটোর মধ্যে কোনো একটা যে তারা ঢুকেছিল। তো এই পরিস্থিতি যদি হয়, তো ভোটের নামে তো এখানে প্রহসন করার চেষ্টা হচ্ছে। তাও আমার মনে হয় যে এই ফলাফল মানুষের যে মতামত তার পুরো প্রতিফলন নয়। কেন্দ্রীয় বাহিনী সক্রিয় থাকার কারণে ভোটের দিন হয়তো হিংসায় প্রাণহানি হয়নি, কিন্তু রাজ্য সরকার এবং রাজ্য সরকারি যে মেশিনারি তারা সর্বতভাবে চেষ্টা করেছে যে যেন ভোট নিরপেক্ষ না হয়। আজকে আমি আমার সংখ্যালঘু মুসলিম কার্যকর্তার সাথে দেখা করলাম যে ঘরছাড়া হয়ে আছে, তাকে সে নিজে বলছে তার স্ত্রীকে, তাকে পুলিশ গিয়ে হুমকি দিচ্ছে যে তুমি মুসলিম হয়ে বিজেপি করো, তোমাকে দেখে নেওয়া হবে। এটা পুলিশের কাজ। পুলিশকে এই জন্য আমরা স্যালারি দিই, কে হিন্দু কে মুসলিম, কে বিজেপি করবে কে বিজেপি করবে না, এটা কি পুলিশ ঠিক করে দেবে নাকি? আমার বিশ্বাস যে ভোট পরবর্তী যে হিংসা হয়েছে সেই হিংসা এখনো চলছে। আজকেও বর্ধমান পার্টি অফিসে কেরোসিন তেল, রিভলভার নিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমাদের কর্মীরা সেখানে প্রতিরোধ করে এবং তারপর তারা সেখান থেকে পালিয়ে যায়। আমরা পুলিশ প্রশাসনকেও সমস্ত বিষয়টি জানিয়েছি। আমিও আজকে গিয়ে মিনাখাতে আমাদের কর্মীরা যেখানে আক্রান্ত হয়েছে সেখানে তাদেরকে এক জায়গায় ডেকেছি, তাদের সাথে কথা বলবো এবং তারপরে তার এসপি সুন্দরবন এসপির সাথে আমি দেখা করব। তার সময় চেয়েছি, তিনি 5টার সময় দিয়েছেন। দেখা করে আমাদের কর্মীদের যে অসুবিধে, তারা যে সন্ত্রাসের সম্মুখীন হচ্ছে সেই বিষয়ে স্টেপ নেওয়ার কথা বলব এবং পুরো রাজ্য নেতৃত্ব কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই আক্রান্ত কার্যকর্তা, আক্রান্ত কর্মী তাদের পাশে আছে। ভারতীয় জনতা পার্টি 100টি বিধানসভায় লিড করেছে, আমরা এগিয়ে আছি। আমার মনে হয় 26-এর লক্ষ্যমাত্রা অসম্ভব কিছু নয়। হাওয়া ঘুরবে, হাওয়া পরিবর্তন হবে এবং 26-এ আমরা এই 100টা থেকে আর কিছুটা সিট বাড়াতে পারলে পরে আমরা সংখ্যাগরিষ্ঠতার দিকে পৌঁছে যাব এবং ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হতে পারে। পশ্চিমবঙ্গবাসীকে 2,33,00,000 ভোট দেওয়ার জন্য আমি পশ্চিমবঙ্গবাসীকে আমার তরফ থেকে অভিনন্দন জানাই এবং তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। সবাইকে নমস্কার। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। কোচবিহারে আপনাদের প্রচুর সমর্থক, তারা জেলা পার্টি অফিসে ওখানে আশ্রয় নিয়ে রয়েছে। বিভিন্ন গ্রামে সন্ত্রাস চলছে বলে অভিযোগ এবং সঙ্গে পুলিশ রয়েছে। দিনহাটা এবং শীতলকুচিতে মূলত, তার সাথে অন্যান্য জায়গাতেও কোচবিহারে, সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক তাদের উপরে হামলা হচ্ছে এবং এক ভয়ঙ্কর অরাজকতার পরিস্থিতি চলছে। আমি শুনেছিলাম যে মুখ্যমন্ত্রী 29টি সিট পেয়েছেন, তাকে তার জন্য অভিনন্দন জানাই, কিন্তু গ্রেট পাওয়ার অলওয়েজ ব্রিংস গ্রেট রেসপন্সিবিলিটি। জনগণ তাকে এত সমর্থন দিয়েছে, আমি যদি ধরে উনি, তো তারপরেও উনি এইটুকু মন বড় করতে পারছেন না। অথবা উনি ঘোষণা করে দিন যে যারা বিজেপি করে বা অন্য রাজনৈতিক দল করে তাদের রেসপন্সিবিলিটি আমার না, তারা পশ্চিমবঙ্গের নাগরিক নয়, তাদের মুখ্যমন্ত্রী উনি নন।
তাহলে আমরা সেইভাবে বিচার করব। আমরা রাজ্য প্রশাসনকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা আবেদন জানাচ্ছি যে আপনারা উপযুক্ত স্টেপ নিন, গণতন্ত্রে হিংসা কাম্য নয়। অন্যান্য রাজ্যে তো ভোট হয়েছে, মধ্যপ্রদেশে 29-এর 29খানা সিট বিজেপি জিতেছে। কোথায়? সেখানে তো কোনো কংগ্রেস কর্মী, আমাদের বিরোধী যারা আছে তারা তো বলছে না যে তাদের উপরে হামলা হচ্ছে বা তারা বাইরে কোথাও লুকিয়ে আছে। গুজরাটে একটি সিট বাদ দিয়ে সবকটি সিট আমরা জিতেছি। কোথায়? সেখানে তো আমাদের বিরোধী যারা আছেন কংগ্রেস বা তারা তো কোথাও বলছেন না যে তাদের বাড়ি ছাড়া হতে হয়েছে। দিল্লি 7-এর 7টি আমরা জিতে গেছি, সেখানে তো আপ কর্মীরা বলছে না যে হ্যাঁ আমাদের ঘর ছাড়া করা হয়েছে। পশ্চিমবঙ্গে কেন এই ধরনের ঘটনা ঘটবে? এই শতাব্দীতে গণতন্ত্রের উৎসবের পর যদি এই ধরনের ঘটনা ঘটে তো মানুষের তো গণতন্ত্রের উপর থেকে বিশ্বাস চলে। সুকান্তদা, সন্দেশখালীর অনেকে যারা আক্রান্ত তারা আশ্রয় নিয়েছে মাহেশ্বরী সদনে। সন্দেশখালীর এমএলএ সুকুমার মাহাতো এলাকায় এলাকায় মাইকিং করাচ্ছেন যে কোন রকম ভোট হিংসার সঙ্গে তৃণমূল যুক্ত নয়। যদি কেউ ভোট হিংসার শিকার হন বিধায়কের সঙ্গে যোগাযোগ করার কথা বলা হচ্ছে, থানার সঙ্গে যোগাযোগ করার কথা। বিধায়ক থানার সাথে যোগাযোগ করবে কি করে? থানায় তো হিংসার সময় সাথে থাকছে। কুচবিহারে যখন দেখা যাচ্ছে যে হিংসা হচ্ছে বা বিজেপির উপর আক্রমণ হচ্ছে তখন সঙ্গে পুলিশ যাচ্ছে। দেখুন, একটি রাজনৈতিক দল যতক্ষণ না পর্যন্ত ক্ষমতায় না আসে ততক্ষণ পর্যন্ত তার সাংগঠনিক দুর্বলতা থাকে। যেদিন ক্ষমতায় আসবে তখন সেদিন কেউ জিজ্ঞেসই করবে না এই প্রশ্ন। কিন্তু প্র্যাকটিক্যালি কি সাংগঠনিক দুর্বলতা আর সবলতা এর মধ্যে কোনো ডিমার্কেশন নেই, কোনো লাইন নেই, কোনো মানে স্কেল নেই যে এতটা পৌঁছে গেলে আমরা বলবো সাংগঠনিক দুর্বলতা আছে, এতটা পৌঁছে গেলে আমরা সাংগঠনিক দুর্বলতা নেই। যখন আমরা 18টি সিট জিতেছিলাম 19 সালে, তারপরেও আমরা উপনির্বাচনে 3টি উপনির্বাচনে হেরেছি, এমনকি খড়গপুর উপনির্বাচনে হেরেছি আমরা। তো তখন কি হয়েছিল? তখন কি হঠাৎ করে 18টি সিট জেতার সময় সাংগঠনিক সবলতা ছিল, হঠাৎ করে এক বছরের মধ্যে যেতে না যেতে আবার দুর্বল হয়ে গেল? এরকম হয়? জিতলে সবল, না জিতলেও দুর্বল। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন যে আমি সংগঠনটা তৈরি করেছিলাম মেদিনীপুরে, প্রত্যেকটা বুথ ধরে ধরে কাজ করেছি, অনেক কাজ হয়েছে, নরেন্দ্র মোদীর অর্থ নিয়ে এসে ওখানে কাজ হয়েছে, কেন আমাকে সরানো হলো? আমাকে সরানো যে ভুল হয়েছে সেটা প্রমাণ হলো ভোটের রেজাল্টে। না, আমি সেটা দেখুন, ভারতীয় জনতা পার্টি কে কোথায় প্রার্থী হবে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকারী হচ্ছে আমাদের সংসদীয় বোর্ড। তা আমাদের সংসদীয় বোর্ডের বিরুদ্ধে কিছু বলার বা তাদের সপক্ষে বলার বা বিরুদ্ধে বলার কোনো জায়গা আমার নেই, আমার সেই অধিকার নেই। বাংলা হয়ে যাক তবে অভিজিৎ তা উনি আপনাকে লেটার লিখেছেন বলে একটা প্রচন্ড এটা স্প্রেড হচ্ছে যে রেজিগনেশন লেটার আপনাকে দিয়েছেন এবং উনি বলছেন যে এটা ফেক। এটা যদি ফেক হয় তাহলে স্প্রেড করছে কারা? কারা করছে সেটা আপনারাই বলতে পারবেন। আপনারা কার কাছ থেকে পেয়েছেন? আমি তো পাইনি এখনো, এবং আমার কাছে খবর হচ্ছে ফেক। অধীর গড়ে ভাঙন, অথচ পাশের যে কেন্দ্র মালদা দক্ষিণ লালুবাবুর গড়, সেখানে কংগ্রেসের তাৎপর্যপূর্ণ ভালো ফলাফল। কংগ্রেসের পাশাপাশি দুটো কেন্দ্রে এরকম বিপরীত রেজাল্ট হলো কেন? এটা কি তৃণমূল বিরোধিতার খেসারত? দেখুন, তৃণমূল বিরোধিতা না, কমিউনাল ভোটিং হয়েছে। দু কেন্দ্রেই মুসলিমরা মুসলিম সাংসদ চেয়েছে। সত্যি কথা স্পষ্ট করে বলা ভালো, অধীর চৌধুরী মুসলিম হলে জিতে যেত। ডিসাইডিং ফ্যাক্টরটা কি ওই যেহেতু ওনার মুসলিম ভোট ওখানে সংখ্যাগরিষ্ঠ, এবং সেটাই হয়েছিল হচ্ছে সাগরদিঘি উপনির্বাচনে। মুসলিমরা মুসলিম বিধায়ক চেয়েছিল, বাইরন বিশ্বাস জিতেছিলেন। দাদা, আলিপুরদুয়ারে বিজেপির জয় জয়কার হলো, মনস্তিকা তার মুখে পিছিয়ে আছে। হয় কোনো কোনো সময়। রাজ্যেও তো মুখ্যমন্ত্রী জয় জয়কার তার নিজের বুথে পিছিয়ে আছেন, নিজের বিধানসভায় হেরেছেন। জয় জয়কার তো রাজ্যে মুখ্যমন্ত্রী হয়, এরকম রাজনীতিতে না। আমি যাকে হারিয়েছি সে তার নিজের বাড়ির বুথে হেরেছে। আমি মিউনিসিপ্যালিটি জোর করে আমাকে হারানো হয়েছিল, তখন বলা হয়েছিল নিজের বুথ জিততে পারে না, তার বড় বড় কথা। এখন তো আমি আমার বালুরঘাটের চেয়ারম্যানকে তার বুথে হারিয়েছি 750 ভোটে। বিপ্লব মিত্রের নিজের বাড়ির ভোটে বুথে 150 থেকে 200 ভোট, আমার এক্সাক্ট মনে নেই এখন, 175 হবে সম্ভবত, 175 ভোটে হেরেছে। মুখ্যমন্ত্রী তার নিজের বুথে হেরেছে, নিজের কেন্দ্রে হেরেছে। তো হয় রাজনীতিতে